মহিলাদের ঘরে ঢুকাই দিচ্ছে। আপনার কথা বলতে দেন না, আফগানিস্তানে কেন মহিলাদের ঘরে ঢুকালো? আমারটা আপনি ওনার আগে বলছেন। আমার শেষ করতে মুশকিল তো আপনাকে আমার পয়েন্টটাও শেষ করতে। আমি তো ওনার সঙ্গে কথা বলছি। আমাকে একটু পয়েন্টটা শেষ আর করতে। আমি কি এখানে ইন্টারাপ্ট করছি? না, আমি কি এখানে করলে আমরা কি এখানে ইসলাম নিয়ে গবেষণা করতে বসছি? আপনি শেষ করি। না, সেটা আমি ওনাকে বলছি। আপনি কি আওয়ামী লীগ নিয়ে কথা বলেন? আমি শেষ করি। কেন আওয়ামী লীগের প্রসঙ্গে বলবো কেন? না, আপনি এটা কি আপত্তিকর কথা বললেন? আমি আওয়ামী লীগ নিয়ে বলবো কেন? আপনি কি বলেন? আপনি সমস্যা না, আমি আওয়ামী লীগ, আপনি আইএসআই নিয়ে বলেন, আপনি পাকিস্তান ভারত নিয়ে বলেন। হোয়াট আই টকিং অ্যাবাউট, আমার আওয়ামী লীগ নিয়ে বলতে হবে না। আপনি আওয়ামী লীগের প্রসঙ্গ আনলেন কেন? আপনার কথাবার্তায় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগ। এই যে ট্যাগিং দেওয়া, আপনি আন্দোলনে কোথায় ছিলেন? না ঠিক আছে, আপনি ওনাকে কথা বলবেন। না, আপনার এই সাহস হচ্ছে কেমন? আপনি আগের দিন আমাকে বলেছেন না বুঝে আমার রাজনৈতিক জীবন না। আচ্ছা, আপনি না, আপনি এগুলো বারবারই রাখেন। আমরা আপনি চাকরি থেকে রিজাইন দিয়েছেন, এখনো আর্মি ওই উদ্ধত মেন্টালিটি যাই। আপনি এখানে ওকালতি দেখান। আপনি এখানে আর্মিগিরি দেখান। আমরা একটু শান্ত হই প্লিজ। আপনি উইথড্র করেন যে আমি আওয়ামী লীগের কথা বলবো। আমরা একটু শান্ত হই। না, তুই আমারও কথাবার্তায় মনে হচ্ছে আপনি পাকিস্তানের চর, আইএসআই চর, আইএসআই পেইড চর। আমি বয়ান না, আমি বয়ান, আমার বয়ান। আমি মুক্তিযোদ্ধার ছেলে। প্লিজ আমরা একটু আপনি আইএসআই লিখিত চর। আমরা একটু শেষ করি। না, মুক্তিযুদ্ধ ব্যবসা আমার গর্ব। আমি টকশই থাকবো না যদি মুক্তিযুদ্ধকে অপমান করে। এগুলো চলবে না বাংলাদেশ। এই সমস্ত লোকের সঙ্গে আমি বলবো না। এরা হচ্ছে আইএসআই লিখিত চর। মুক্তিযুদ্ধকে ব্যবসার কথা না। আপনি এগুলো এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন না। প্লিজ আপনি বসেন। না, আচ্ছা আপনি আমি কথা বলি। শেষ হয়নি। তারপর সে বলছে আওয়ামী লীগের কথা বলে, আর্মির বাহাদুরি দেখাচ্ছে। আপনার মতো লোকের সঙ্গে আমি বসবো না। আমি আরেকদিন আসবো। আমি বলে গেলাম আমি সেই হাসিনা আমলে বহুলোকের সঙ্গে হারান না। এগুলো অযৌক্তিক মূর্খদের আমি কি বুঝে আসছি না। আমি এই ধরনের আইএসআই লোকের সঙ্গে বসবো। আসেন মামুন ভাই। আরে আশ্চর্য ব্যাপার, এরকম কথা হল না, কথা বলতে দিতে হবে তো। আমরা তো প্রত্যেকের মতকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। না আচ্ছা ঠিক আছে, আমরা একটু টু দ্য পয়েন্টে যদি আসি, ওনাকে একটু নিয়ে আসার ব্যবস্থা করুন। আমি যখন কথা বলেছি আমরা তো কথা বলি নাই, আমরা তো ওনার কথাকে আমরা যখন কথা বলবো সেটাও তো শুনতে হবে। আমাদের প্রত্যেকের কাউন্টার দেওয়ার মানে জবাব দেওয়ার জন্য সময় আছে। আমরা দ্বিতীয়বার অবশ্যই সময় পাবো। আমার বক্তব্য যদি তার কোনো আর্গুমেন্ট থাকে সেটা সে পেশ করবে, কথা বলবে। এটাই তো সৌন্দর্য। টকশো মানেই তো কথা বলার সৌন্দর্য। ঠিক আছে, আমরা তো আওয়ামী লীগের আমলেও আমরা টকশো করেছি, আমরা কথা বলেছি। উনি আশা করি আসবেন ফিরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দুঃখিত। জি আচ্ছা, যাই হোক, আমি তাহলে আর এই টপিকটা এখানে আপাতত যাচ্ছি না। হ্যাঁ, আমরা আসলে একদম ধর্মের অন্যান্য বিষয়ে না যাই। প্লিজ আপনি আসেন। আচ্ছা সেটা আমরা আচ্ছা ওকে আপনি এদিকে আসেন। মামুন ভাই আপনি আচ্ছা এটা টকশের একটা সৌন্দর্য। টকশের একটা সৌন্দর্য। তাহলে আমি এই পর্যন্ত আমি আপাতত স্থগিত দিলাম ভাইয়ের কাছে শুনে, এরপরে আমি ওইটা নতুন করে শুরু করবো। আপাতত এই টপিকটা উনি আমরা যেটা বলেছিলাম আমি ওই জায়গাটা শেষ করি। আসলে দেখেন, আফগানিস্তানের ব্যাপারে যে বিলিমগুলো দেওয়া হয় আসলে বাস্তবতা তো অনেক সুন্দর। আফগানিস্তান ক্ষমতা আসার পর দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে দেখেন তো আমাকে। আফগানিস্তানের নিরাপত্তাটা কত জোরদার হয়েছে আপনি একটু দেখেন। সেখানে বলে যে নারীকে ঘরে ঢোকানো হয়েছে, নারীকে ঘরে ঢুকিয়ে সরকার বেতন দিয়েছে। এটা আফগানিস্তান তার এক্সাম্পল পেশ করেছে। নারীদের জন্য আলাদা সেক্টর তৈরি হচ্ছে। এখন আপনি সময় তো দিতে হবে নারীদের জন্য। আমরাও তো এটা বলি, যেটা ইসলামের কনসেপ্ট সেটা তো আমি ধারণ করি, লালন করি। সেই জায়গার বাইরে তো আমি যেতে পারবো না। ইসলাম নারীদেরকে ঘরে থাকার কথা বলেছে, কিন্তু বাইরে যেতে পারবে না নিষেধ করেছে, এটা তো করে নাই। ইসলাম এখানে বিকল্প একটা পথ দিয়েছে। অবশ্যই তুমি বাইরে যাবে, সে সময় তোমার শালীন পোশাক পরে যাবে। আমরা একদম পুরো শিরোনাম দিয়ে করবো আরেকদিন ইনশাআল্লাহ। আমাদের শিরোনামে আজকে ওই বিষয়গুলি ছিলই না। আমি একদম সরাসরি টু দ্য পয়েন্টে যাই। এইটা তো ভাই দেখুন, এইটা তো উনি একটা পয়েন্ট নিয়ে এসেছে। উনি রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করেছে, তখন আমাকে তো কথা বলতেই হবে। উনি যেহেতু এই পয়েন্ট এনেছে, তো আমি তো আমার জায়গা থেকে কথা বলা, যেহেতু আমি একজন স্কলার। আমার সামনে যখন উনি ধর্মকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাবে, ধর্মের যখন সার্বজনীনতাকে যখন বলা না হবে, তখন সেই জায়গায় তো আমাকে অবশ্যই কথা বলতে হবে। যাই হোক, ইসকন সম্পর্কে আমরা আসি। ইসকনের যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, 5ই আগস্টের পর থেকে ইসকন বাংলাদেশে যে অপতৎপরতাগুলো চালিয়েছে, সেই ধারাবাহিকতা এবং বর্তমান প্রেক্ষাপটে ইসকন যে জায়গায় আছে, সে জায়গায় ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। কেন? ইসকন বাংলাদেশের যদি বলেন যে একটা ভাইরাস, করোনা ভাইরাস, এর চেয়ে বেশি ক্ষতি করছে ইসকন। যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি বেঁচে যাবো। সেকেন্ড টার্মে আমি এটা বলবো, সেকেন্ড টার্মে আমি এটা ডিটেলস দালিলিক ভাবে বলবো। তো এখন আপনি বলবেন যে সংগঠন নিষিদ্ধ করা, আমি বলবো যে বাংলাদেশে এরকম ঐতিহ্য আছে। বাংলাদেশে ইতিপূর্বে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে কেন ইসকনকে নিষিদ্ধ করা হবে না? যদি ইসকন
সে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের যেই স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এগুলোর বিরুদ্ধে যদি ইসকন কাজ করে তাহলে কেন তাকে নিষিদ্ধ করা হবে না? আমরা এখানে দেখি যে দৈনিক ইনকিলাব 27/11/2024 লম্বা একটা আর্টিকেল লিখেছে। বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধ আছে। যেরকম আপনি দেখতে পারেন যে চীনে, তারপরে রাশিয়া, সিঙ্গাপুর এবং আরবের অনেক দেশে ইসকন তার এই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এটা নিষিদ্ধ আছে। আমি এখানে একটা জিনিস স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, আমরা আবহমান কাল থেকে হিন্দু মুসলমান কিন্তু পারস্পরিক একটা সম্প্রীতি, একটা সৌহার্দ্যপূর্ণ একটা জায়গায় কিন্তু আমরা বসবাস করে আসছি। কিন্তু ইসকন এসে সেই ব্রিটিশদের যে ভূমিকা সেটা নিয়েছে, ডিভাইড অ্যান্ড রুলস। তারা যে কোনো ওয়েতে বাংলাদেশে একটা সাম্প্রতিক দাঙ্গা লাগাবে, এই দাঙ্গা লাগিয়ে তারা তাদের স্বার্থ সিদ্ধি করবে, তারা তাদের স্বার্থ হাসিল করবে। ইসকনের সাথে সাধারণ হিন্দু ধর্মের বড় একটা বিরোধের জায়গা হচ্ছে, অনেক হিন্দু যারা পণ্ডিত আছে, হিন্দু যারা মোটামুটি সচেতন, তাদের বক্তব্য অনলাইনও পাবেন। তারা বলেছে যে ইসকন সাধারণ সনাতন যে ধর্ম, হিন্দু ধর্মের অনুসারী আছে, তাদের মন্দিরগুলো তারা জোর করে দখল করতেছে। এরকম বহু এক্সাম্পল আছে। এমনকি মৌলিক জায়গায়ও সাধারণ হিন্দুদের সাথে ইসকনের বড় একটা জায়গায় একটা বিরোধ আছে। সেটা কোন জায়গায়? যে ইসকন শুধুমাত্র শ্রীকৃষ্ণ এনাকেই তারা দেবতা হিসেবে মানে, আর অন্যান্য হিন্দুদের সাধারণ যে শিব আছে, দুর্গা আছে, আমি বলি না, এখানে একটা স্পষ্ট করার জায়গাটা এখানে, আমাদের রাজনৈতিক এইখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে ইসকন মানেই আমাদের একদম অন্যান্য সব সাধারণ যারা হিন্দু আছে, যারা বাংলাদেশকে ভালোবাসে, এই জায়গাটা গুলিয়ে ফেলার কোনো সুযোগ নাই। ইসকন কিন্তু সাধারণ হিন্দু, তাদের থেকে একটা আলাদা একটা সংগঠন, আলাদা একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা কাজ করে। সুতরাং আমরা যখন ইসকনের বিরুদ্ধে কথা বলবো, সাধারণ হিন্দুরা যেন তারা এটা না ভাবে যে আমাদের পুরো হিন্দু কমিউনিটির বিরুদ্ধে কথা বলছে। আমি জাস্ট এই জায়গাটা এখানে একটু স্পষ্ট করলাম। বাকিটা ইনশাআল্লাহ তাহলে আমি পরে আবার শুরু করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি অন্য প্রসঙ্গে আপনি কতটুকু বলতে পারবেন আমি জানি না, সামনে রাজনীতি প্রসঙ্গ নিয়েও কথা বলবার ছিল। আমরা যেহেতু অ্যাডভোকেট মামুন মাহবুব চলেই গেছেন, তিনি আর ফিরে আসবেন বলে মনে হয় না। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আগের প্রসঙ্গ নিয়ে যদি বলতে চান, আমরা বেশি করার হয়তো আগের প্রসঙ্গ নিয়ে শেষ কথা যদি বলেন। রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে বলবো না, রাজনীতি এবং বিশেষ করে আপনাদের সেনাবাহিনীর এখন আরেকটা পর্ব চলছে। মানে দুঃখজনক মামুন ভাই চলে যাওয়াটা। আসলে আমরা আমাদের মতের ক্ষেত্রে ভিন্নতা থাকবে, কিন্তু অন্যের মতকে প্রাধান্য বা শ্রদ্ধা করতে হবে। আমরা অবশ্যই এখানে যেহেতু প্রশ্ন এই কারণে আমি এবং ভাইয়ের যে বিষয়টা ছিল, উনি যেহেতু বলেছেন ধর্ম নিয়ে রাজনীতির কথা, আমরা সেটাকে ব্যাখ্যা করতে চেয়েছি যে ইসলাম ধর্ম সেটাতে হিন্ডার করে না, এই বিষয়টাই আমাদের বক্তব্য ছিল। সেটা উনার মত, উনি বলেছেন, আমরা আমাদের মত বলার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক যে উনি চলে গিয়েছেন। এখন যেটা প্রাসঙ্গিক যে প্রসঙ্গে আসি, যে বর্তমানে রাজনৈতিক যে অস্থিরতা চলছে, বেশ কিছু ঘটনা রিসেন্ট পাস্টে ঘটেছে। তার মধ্যে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে 15 জন সেনা কর্মকর্তা অলরেডি আদালতের হেফাজতে রয়েছে। অন্যদিকে এয়ারপোর্টে একটা আগুনের ঘটনা দেখতে পেলাম। একই সাথে আমরা আরও বেশ কিছু জায়গাতে আগুনের ঘটনা দেখেছি। কিছু ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে যে আগামী 3 থেকে 15 নভেম্বরের মধ্যে বাংলাদেশে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, যেটা হয়তো পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রত্যক্ষ প্ররোচনায়, সেটা হতে পারে শেখ হাসিনা বা মানবতা বিরোধী অপরাধের প্রথম যে রায়টা হতে যাচ্ছে 13ই নভেম্বর, সেটাকে বিঘ্নিত করার জন্য। এই টোটাল বিষয়ে আরেকটি খবর, একজন বিদেশি অ্যাক্টিভিস্ট বলেছেন যে সেনাপ্রধানের বাসায় মির্জা ফখরুল দেখা করতে গিয়েছিলেন। এই সব প্রসঙ্গ নিয়ে এখন রাজনীতি মোটামুটিভাবে উত্তাল। আমার একটাই সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ, সেটা বিএনপি, জামাত সহ অন্য যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি, তারা আপনারা ঐক্যবদ্ধ হন, তাহলে সকল ষড়যন্ত্র অটোমেটিক্যালি নিঃশেষ হয়ে যাবে। আমাদের এখন সময় হচ্ছে ঐক্যের। 5ই অগাস্টের পরে আমরা সেই ঐক্যটা ধরে রাখতে পারি নাই বলেই আজকে একটার পর একটা বিদ্রোহ হয়েছে। আনসার বিদ্রোহ, সচিবালয়ে বিদ্রোহ, এরপরে বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে বিদ্রোহ হয়েছে, মানুষ হত্যা হয়েছে, বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে অনেকে মৃত্যুবরণ করেছেন। একইভাবে আরও অনেক রাজনৈতিক দল একজন আরেকজনের সাথে প্রতিহিংসার কাজ করেছেন, যেটা আমরা কখনোই কামনা করি না। আমাদের লক্ষ্য যে বিতাড়িত শক্তি, এখান থেকে আওয়ামী লীগকে আমরা বিতাড়ন করেছি, তারা যাতে আর কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে। মানুষের মনে যদি এই চিন্তাটা না আসে যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, তাহলে সেটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক হবে। আর সেনাবাহিনী প্রসঙ্গে যেটা আসছে যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে বা ক্ষমতার কাছাকাছি যাবে, কোন একটা বিপ্লব করবে, এটা অসম্ভব। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেনাবাহিনীর 99% অফিসার এবং জওয়ানরা, সাধারণ সৈনিকরা, তারা সকলে জনগণের পক্ষে এবং তারা দেশপ্রেমী। 1% ক্রিমিনালের দায়ভার সেনাবাহিনী বহন করবে না, এটাই আমার কামনা। এবং আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসাবে এটাই কামনা করব যে সেই 1% ক্রিমিনালকে সেনাবাহিনী থেকে বের করে বিচার করতে হবে, 99% সেনাবাহিনীর ভাবমূর্তিটাকে অক্ষুণ্ণ রাখার জন্য। দেশের প্রত্যেকটা ক্রান্তি লগ্নে সেনাবাহিনী
যথেষ্ট বিচক্ষণতা এবং বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। তার অন্যতম প্রমাণ হচ্ছে 1975 সালের 3রা নভেম্বরে যখন কাউন্টার বিপ্লব হয়েছিল শেখ মুজিব হত্যার পরে, সেটাকে কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরীণভাবে সিপাহী বিদ্রোহের মাধ্যমে দমন করেছিল এবং পরবর্তীতে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন। তো একইভাবে জেনারেল এরশাদের পতনের সময় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ থেকে সেনাবাহিনী বিরত থাকার কারণেই তিনি তার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেননি। একই ঘটনা ঘটেছে 2024-এও। দুঃখজনক হলেও সত্য যে 2009-এ সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করতে পারে নাই তাদের ভাইদেরকে রক্ষা করার জন্য, এবং সে কারণের জন্যই আজকে আমাদের প্রথম দাবি হচ্ছে বিডিআর হত্যার যে কমিশনটা গঠন করা হয়েছে তারা যাতে একটা নিরপেক্ষ তদন্ত রিপোর্টটা দেয় জাতির সামনে। সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল ক্রিমিনালদেরকে খুঁজে বের করতে পারবো এবং তাদেরকে, সেটা যদি সেনাবাহিনীর সদস্যও হয়, তাদের বিচার করতে হবে। একইভাবে গত 14 বছরে অন্যান্য বাহিনীর মতো সেনাবাহিনীরও কিছু বিপদগামী সদস্য নিজস্ব প্রমোশন, পোস্টিং এবং লোভ লালসার বশবর্তী হয়ে তারা ক্রাইম করেছে, তাদেরকেও বিচার করতে হবে। এবং এখানে আমি সেনাবাহিনীকে বিচ্ছিন্নভাবে দেখতে চাই না, এটা সামাজিক অবক্ষয়ের একটা পার্ট। পুলিশের ভিতরে অবক্ষয় হয়েছে, আজকে পুলিশ কমিশনার বিবৃতি দিয়েছেন যে 90,000 আওয়ামী পুলিশ এখনো বিদ্যমান। তো একইভাবে সেনাবাহিনীর ভিতরেও গত 15 বছর রিক্রুটমেন্টে প্রবলেম থাকতে পারে, বা পূর্বের অনেকে সুবিধা নেবার জন্য তারা আওয়ামী পক্ষে কাজ করতে পারে। সো তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বাট আমি আবারও বলছি, সেই পার্সেন্টেজ 1 থেকে 2%, এর চেয়ে বেশি না। বাকি সকল সেনা সদস্য এবং সেনাবাহিনীর কর্মকর্তারা তারা দেশপ্রেমিক এবং তারা কোনো ধরনের দেশের বিরোধী কোনো ধরনের অবস্থান নেবেন না, এটাই আমার দৃঢ় বিশ্বাস, এবং ইনশাআল্লাহ এরকম কোনো কিছুই ঘটবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ইসকনের মধ্যেই থাকি। এখানে দেখুন ইসকন এবং বর্তমান রাজনীতি আপনি তো আমাকে সময় দিবেন না, আমি ইসকন শেষ করার আগেই বলবেন যে হুজুর সময় শেষ। আচ্ছা বলুন। দেখুন, যেহেতু ইসকন নিয়ে আগে শেষ করি, যেহেতু এটা বর্তমানে একটা হট টপিক বাংলাদেশে, যে ইসকনের বিষয়ে বলতে গেলে ইসকন নিষিদ্ধের যে দাবিটা উঠেছে, এই দাবিটা একেবারে যৌক্তিক। কেন? ইসকনের সাম্প্রতিক এবং অতীতের যে কর্মকাণ্ড আমরা দেখেছি, যে আমরা দেখেছি চট্টগ্রামে শ্রীকৃষ্ণ, যে দুঃখিত চিন্ময় কুমার দাস, তার মুক্তিকে কেন্দ্র করে তিনি যেহেতু ইসকনের সাথে জড়িত এবং তার অনুসারীরা কিভাবে আদালত প্রাঙ্গণে আলিফকে হত্যা করেছে, এবং 2024 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন, সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। 2016 সালে সিলেটে ইসকন মন্দিরের থেকে পার্শ্ববর্তী মুসল্লিদের উপর গুলি চালানো হয়, যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল। তারপরে আমরা দেখেছি যে 2024 সালে 26 নভেম্বর, এটা তো আমি বললাম। সাম্প্রতিক যে ইসকনের যে কর্মকাণ্ড আমরা দেখেছি, যে আমাদের গাজীপুরের যিনি শায়েখ মুহিবুল্লাহ, উনি ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, এবং ভাগোয়া লাভট্রাপ, আমি এই বিষয়টা একটু স্পষ্ট করবো এখানে, লাভট্রাপের বিরুদ্ধে উনি বয়ান দেওয়ার কারণে ওনাকে একেবারে প্রকাশ্যে, মানে চিঠির পর চিঠি দিয়ে, হুমকির পর হুমকি দিয়ে সেই জায়গায় তাকে কিডন্যাপ করা হয়। এবং সবচেয়ে দুঃখজনক হলো, তাকে পঞ্চগড়ে যে অবস্থায় পাওয়া গিয়েছে, এটা একটা স্বাধীন দেশ, আমার কাছে তখন মনে হয়েছিল যে এটা মনে হয় ফিলিস্তিন মনে হয়েছিল, তা না হলে একজন সম্মানিত খতিব। এটা কি আসলে আমি একটু বলি শেষ করি। না, আমি যেটা বলছি, কি ইসকন করেছে এর কোনো ধরনের প্রমাণ? দেখুন, ভিকটিমের বক্তব্যের পরেও যদি আপনারা একই প্রশ্ন করেন, তাহলে তো আমরা খুব দুঃখ লাগে। ভিকটিম নিজেই বলেছেন যে তিনি ইসকনের বিরুদ্ধে বয়ান দিয়েছেন, তিনি ভাগোয়া লাভট্রাপের বিরুদ্ধে বয়ান দিয়েছেন। আমি বলি একটু, ইসকন তাকে চিঠি দিয়েছে, তাকে ইসকনের পক্ষে বলার জন্য কথা বলেছে, তাকে চিন্ময় কুমার দাসের মুক্তির ব্যাপারে তাকে অফার করা হয়েছে, এর পরেও কি আপনাদের সন্দেহ থাকে? এটা তো দিবালোকে স্পষ্ট। আমি ধরেন বক্তব্য দিলাম, এছাড়া সিলেটে একজন ইমাম যিনি ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তার লাশ পাওয়া গিয়েছে। তো এরকম ঘটনা তো অহরহ ঘটছে। গাজীপুরে যখন 13 বছরের কিশোরীকে ধর্ষণ করা হয়, তো সেই জায়গায় আপনি যখন পুলিশ সেটাকে পেমেন্ট, কি আদায় করতে চাইছে বা কি, আচ্ছা ওদিকে যাবো, আমি এই জায়গাটা একটু স্পষ্ট করি না, কারণ এটা খুবই ভাইরাল ইস্যু। হ্যাঁ, আমি একটু স্পষ্ট করি ভাই। দেখুন, শায়েখ মুহিবুল্লাহ ভাই একজন আছেন আর্মির লোক, উনি ওনার বক্তব্য যে ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো, বাংলাদেশ পুলিশের কাছে কি এটা, এই তথ্য উদ্ঘাটন করা এটা কি খুব দুরূহ ব্যাপার? গাজীপুর থেকে পঞ্চগড় প্রায় 500 কিলোমিটার, তো এইখানে ওই দিন কতগুলো অ্যাম্বুলেন্স রাস্তায় গিয়েছে, রাস্তা কি সিসি ক্যামেরা নেই? যমুনা সেতু পার হতে হয়। আমি একটু বলি, আমি সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু ইতিমধ্যে কিছু প্রশ্ন উঠেছে যে ওই রাস্তায় কোনো অ্যাম্বুলেন্সের নিশানা পাওয়া যায়নি। আমি বলি যমুনা সেতু পার হতে হয়, সেখানে কাট্টোল দিয়েছে, এগুলো তো ইজি ব্যাপার। তো এই এতগুলো আলামতের পরে এখনো কেউ গ্রেফতার হলো না, কাউকে গ্রেফতার করা গেল না, সত্যি আমার কাছে এটা নবম আশ্চর্যের একটা বিষয় মনে হয়। না, আমার কাছে কিছু এবার আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সমস্যা শস্যের মধ্যে ভূত আছে কি, এটা কি আমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে, যদি কোনো প্রমাণ না পাওয়া যায় সেখানে কিন্তু ধরতে হবে শস্যের মধ্যে ভূত আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি ওটাই ভূত আছে কিনা এটাই সাগর ভাই চেষ্টা করতেছি। আর প্রশাসন দেখুন, আমি যে কথাটা বলি, যে যারা প্রশাসন আছে, যারা প্রশাসন আছে, আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু তাদের বেতন হয়। সেই প্রশাসন যখন এদেশের সাধারণ জনগণের তাদের
ধর্ম, তাদের চিন্তা, তাদের কৃষ্টি কালচার, তাদের স্বাধীনতা, তাদের স্বার্থ বিরুদ্ধে যখন কাজ করে, আসলে এর চেয়ে বড় নেমক হারামি আর কেউ হতে পারে না। আমরা তো তাই দেখতে পাচ্ছি। এরকম কিছু আলামত আমাদের চোখের সামনে চলে আসছে, যেটা আপনারা দেখেছেন যে ইতিপূর্বে যারা গ্রেফতার হয়েছে তাদেরকে পুলিশ যারা অপরাধ করে, ভিকটিম যারা, তারা মনে হয় যে পুলিশ হেফাজতে যাওয়া মানে হচ্ছে তারা একদম জান্নাতে চলে যাওয়া। তারা মনে হচ্ছে যে নিরাপদ একটা আশ্রয় তারা খুঁজে পেয়েছে। ইতিমধ্যে যে ঘটনাগুলো আমাদের সামনে আসছে, ভাগো লাভট্রাপের যে বিষয়টা, এটা আমাদের স্পষ্ট করা দরকার। ভাগো লাভট্রাপ হচ্ছে, ভাগোয়া শব্দের অর্থ হচ্ছে গেরুয়া, আর লাভট্রাপ তো আমরা জানি প্রেমের ফাঁদ। তো গেরুয়া বলতে, গেরুয়া হচ্ছে হিন্দু সন্ন্যাসী, তারা যে পোশাকটা পরিধান করে, এবং ইসকনের সদস্যরা যা যেই রঙের একটা পোশাক পরিধান করে, এটাকে গেরুয়া রং বলা হয়। তো লাভট্রাপ, এই ফাঁদ যে তারা পাচ্ছে, আমি আজকে আপনার এই টকশোর মাধ্যমে আমি মুসলিম যারা আমার মা আছে, বোন আছে, কন্যা আছে, আমি তাদেরকে সতর্কবার্তা দিতে চাই যে আপনারা সচেতন হন। তা না হলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে কত অহরহ ঘটনা ঘটছে। গাজীপুরের 13 বছরের কিশোরীকে ধর্ষণ করা, সেটা আপনারা জানেন। আপনারা দেখেছেন ভোলাতে কিভাবে নিজের পরিচয় লুকিয়ে হিন্দু মুসলিম সে যে বিয়ে করে কিভাবে টাকা পয়সা নিয়ে লোপাত হয়েছে। আপনারা দেখেছেন যে এরকম কত ঘটনা এটা ঘটছে, তারপরও কেন আপনারা সচেতন হচ্ছেন না? এখানে দুইটা পদ্ধতিতে তারা মূলত ফাত্তা পাবে। নাম্বার 1, দেখুন, সাধারণভাবে যদি আপনাকে কেউ এসে বলে ভাই আমি ইসলাম গ্রহণ করতে চাই, কি করবো আপনি আমাকে একটু বলে দেন, ধর্মের জায়গা থেকে, ইমানের জায়গা থেকে কিন্তু আপনার একটা দুর্বলতা আছে, আপনি কিন্তু তার সাথে মিশবেন, কথা বলবেন। প্রথম যে ফাঁদটা তাদের, এই গেরুয়া সন্ত্রাসীদের, তারা এসে বলবে, সম্পর্ক যখন শুরু হবে, যে আমি আস্তে আস্তে মিশবে, বিশ্বাস অর্জন করবে, এক পর্যায়ে বলবে যে তোমার সাথে যদি আমার সম্পর্ক হয়, তোমাকে যদি আমি পাই, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। 1 নম্বর ফাঁদ। এটা যদি ব্যর্থ হয়, তাহলে সেকেন্ড যে অপশন তারা ব্যবহার করে, সেটা হচ্ছে নিজের নাম পরিচয় লুকায়, নিজেকে মুসলিম হিসেবে সে রিপ্রেজেন্ট করে, এবং এক পর্যায়ে গিয়ে তাকে যখন বশীভূত করে, তার কবজায় নিয়ে আসা হয়, বা শারীরিক যখন তাদের সাথে সম্পর্ক হয়, সেটাকে ভিডিও ক্লিপস ধারণ করে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। কখনো কখনো এমনও সংবাদ আমাদের কাছে আসছে যে ব্ল্যাক ম্যাজিক করে তাকে ভিন্ন হিন্দু ধর্মে তাকে ধর্মান্তরিত করা হচ্ছে, এমনকি তাকে ইন্ডিয়া পর্যন্ত, তাদের ভারতে পাচার করা হচ্ছে, পতিতালয় পর্যন্ত সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। কাজেই এই যে ভাগো লাভট্রাপের যেই ফাঁদ তারা পেতেছে, আমি আজকের এই জায়গা থেকে আমি স্পষ্ট বার্তা দিতে চাই, মুসলিম বোন আপনি সচেতন হন, এবং অভিভাবক যারা আছে তাদেরকেও আমরা বলতে চাই যে আপনি সচেতন হন, আপনি উদার হন, কিন্তু আপনি যেন দেউলিয়া না হন। আপনি ধর্মের ব্যাপারে আপনি একজন মুসলিম, তো আমি তো খুব ইমোশন কাজ করে আমার ভিতরে, যে আমি একজন মুসলিম মেয়ের বাবা, তো আমার মেয়েটা হিন্দু ছেলের সাথে মাখামাখি করে, সেখানে গিয়ে তার সাথে ঘুরতে যায়, আড্ডা মারে, এটা আমার গায়রতে লাগে না। ধর্মের যেই শাস্তি আছে আমি ওটা লিখেই দিলাম, ব্যক্তিত্ব হিসেবে আমার তো একটা গায়রত, আমার তো একটা ব্যক্তিত্ব, পার্সোনালিটি থাকা দরকার, কিন্তু এটাও আমার যখন লাগে না, আমরা যখন দেউলিয়া হয়ে যাই, এই ধরনের ঘটনা যখন আমাদের চোখের সামনে আসে, সাগর ভাই, তখন আর আমাদের কিছু করার থাকে না। কাজেই এই জায়গাগুলো আমাদের স্পষ্ট হওয়া দরকার। আর ইসকনের সাম্প্রতিক কর্মকাণ্ড যেটা হয়েছে, সারা দেশ থেকে আওয়াজ উঠেছে, আমরাও সেই আওয়াজের সাথে, সেই কণ্ঠের সাথে আমরাও কণ্ঠ মেলাতে চাই। অবশ্যই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি থেকে অলরেডি আওয়াজ উঠেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উঠেছে, সাধারণ জনগণ তারা দাবি তুলেছে, এবং আমরাও স্পষ্ট দাবি জানাই যে ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আতোয়াজ ভাই, আমি শেষ করি, আপনাকে মনে কিছু একটা একটাই বলতে পারছি যে আপনি এই দুর্ভাগ্যজনক ঘটনা, একজন বক্তা এখান থেকে উঠে গিয়েছে, এটা বাংলাদেশের ওনার সেই স্বাধীনতা আছে, ওয়াকআউট করার স্বাধীনতা আছে, বক্তব্য দেওয়ার স্বাধীনতা আছে, এটা নিয়ে আপনি বিচলিত হবেন না, এটাই আমি কারণ এটা আইডিওলজিক্যাল ব্যাপার, যে আমি যে জিনিসটাকে বিশ্বাস করি আমাকে সেটা বলতে দিতে হবে, সেটা আপনার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, এটাই গণতন্ত্রের বিউটি অফ দ্য ডেমোক্রেসি। তো এই বিউটি অফ দ্য ডেমোক্রেসি, আমরা কিন্তু একজন আরেকজনকে আঘাত করব না, এবং আমরা আমাদের মতামত পোষণ করব, সেটা আপনার বিপক্ষে গেলেও আমি আপনার সাথে একটু অ্যাড করে দেই। সেটা হচ্ছে যে দেখুন, ফ্রিডম এক্সপ্রেশনের কথা কিন্তু আমাদের ভাইরাই বলে, ফ্রিডম এক্সপ্রেশনের কথা আমাদের এই ভাইরাই বলে, কিন্তু আমি দেখেছি বারবার, আমি যখন ফেস দ্য পিপুলে ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলেছি, ইসলামের রুলস নিয়ে কথা বলেছি, অনেকে এটা নিতে পারে না। এটাই বাস্তবতা। আমি আপনার টক সাথে বহুবার কথা বলেছি এটা নিয়ে। যখন আমি ইসলামিক প্রিন্সিপাল, আমি তো ইসলামিক স্কলার, আমি তো ইসলামিক প্রিন্সিপাল নিয়ে কথা বলবোই, এটা তো আমার ফ্রিডম এক্সপ্রেশন। তো আপনি কেন আমারটা বাধা দিবেন? আমি তো আপনারটা বাধা দিই না। তো আপনি যখন আপনারটা বলে একচেটিয়া বেলেম দিবেন, অথবা যেটা ইসলাম না সেটাকে আপনি ইসলাম হিসেবে রিপ্রেজেন্ট করবেন, আমি তো কাউন্টার দেবই। আরেক সময় যে আমি জাস্ট অ্যাড করতে চাই, উনি মৌলানা, আমি মৌলানা নই, কিন্তু আমি যখন ইসলামের পক্ষে কথা বলি, অন্য কোনো ধর্মের পক্ষে কথা বললে কোনো ধরনের কোনো বাধা আসে না। যখন আমি ইসলাম নিয়ে কথা বলবো, তখনই আসে জঙ্গি, তখনই রাষ্ট্র ধর্মীয় হইতে পারবে না। আজকে বিজেপি শাসন করছে হিন্দুত্ববাদের নামে 14 বছর, এটা নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমরা কথা বলি যে ইসলামিক কোনো একটা সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে মানে দেশ জঙ্গিবাদে পরিণত হবে। এই যে আমাদের কনসেপ্টটা, এটা মুসলিম হিসাবে আমরা চিন্তা করতে হবে, বিশ্বাস করতে হবে যে ইসলাম আমি যদি পরিপূর্ণভাবে ধারণ করি, তাহলে শাসন ব্যবস্থাও ইসলামিক হবে, এটাই আমাকে ধারণ করতে হবে। কেউ যদি মনে করে
কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে শরিয়া আইন পালন করাটা উচিত না অনুচিত, সে আসলে মুসলিমের মধ্যে থাকে না, সে কিন্তু মুসলিম থেকে খারিজ হয়ে যায়। সাগর ভাই আমাকে একটু আমরা যদি শেষ করে 5 মিনিট যদি সময় দেন, 5 মিনিট আজকে আর না, 3 মিনিট আমাকে সময় দেন, আমি একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। এই যে মুসলমানদের যে ক্লাসিফিকেশনটা, আমি একটা মাত্র 3 মিনিট দিলে হবে। র্যান্ড কর্পোরেশনের নাম তো শুনেছেন। র্যান্ড কর্পোরেশন হচ্ছে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। আমেরিকার পলিসি নির্ধারণ যারা করে, আমেরিকার রাজনীতি, আমেরিকার অর্থনীতি, আমেরিকার পলিটিক্স কীভাবে চলবে, এইটার যত সাজেশন গবেষণা সব র্যান্ড কর্পোরেশন করে। তো র্যান্ড কর্পোরেশন মুসলমানদেরকে 4 ভাগে ভাগ করেছে। 1 নম্বর হচ্ছে ফান্ডামেন্টালিস্ট। ফান্ডামেন্টালিস্ট তারা এই কাতারে কারা রেখেছে? আমাদের দেশের মানুষ যে আমাদের মৌলবাদী বলে আমাদের গালি দেয় না, আপনি একটু দেখেন এই যে সূত্রটা কোথায়। ফান্ডামেন্টালিস্ট বলতে তারা বুঝিয়েছে যে সকল মুসলিমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে যারা ইসলামকে ফলো করে এবং ইসলামের বিধি নিষেধ, শরিয়া আইন চায়, শরিয়া আইন কায়েম করতে চায়, যারা শরিয়া আইনের সাথে সাংঘর্ষিক বিষয় নিয়ে কথা বলে, এদেরকে তারা ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী বলে। 2 নম্বরে তারা রেখেছে ট্র্যাডিশনালিস্ট, মানে ঐতিহ্যগত মুসলিম। ঐতিহ্যগত মুসলিম এই তালিকায় কাদেরকে রেখেছে? এদের ওই সকল মানুষদেরকে যারা ইসলামকে ব্যক্তিগতভাবে খুব পালন করে, ধারণ করে এবং ইসলামের বিষয়গুলো তারা খুব সেন্সিটিভ, কিন্তু তারা আত্মশুদ্ধি নিয়ে কাজ করে, দিন শেখানো নিয়ে কাজ করে। এই হচ্ছে ঐতিহ্যগতভাবে আদায় করা, এটা মুসলিম। এটা হলো দ্বিতীয় ক্যাটাগরি। তো তৃতীয় ক্যাটাগরিতে তারা রেখেছে মডার্নিস্ট, মানে মডারেট মুসলিম। মডারেট মুসলিম কি? মডারেট মুসলিম হচ্ছে তারা ইসলামকে আধুনিকভাবে উপস্থাপন করতে চায়। পশ্চিমা সংস্কৃতির সাথে এই মডার্নিস্ট বা মডারেট যারা মুসলিম, এদের আসলে